নিজের বাবার বয়সী একটা লোককে মারছেন, লজ্জা লাগে না? আর আপনারা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকের মারা দেখছেন, আটকাতে পারছেন না? শেষোক্ত কথাগুলো পাখি জড়ো হয়ে থাকা লোকগুলোর উদ্দেশ্যে বলল। পাখির কথা শুনে জড়ো হয়ে থাকা লোকগুলো মাথা নিচু করে নিল। সামনে থাকা ছেলেটা পাখির দিকে একবার তাকিয়ে বয়স্ক লোকটাকে আরেকটা লাথি মারল। ছেলেটা চলে যেতে পাখি বয়স্ক লোকটাকে উঠে দাঁড় করালো। রাস্তার পাশে বসে একজনকে বলল লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে। বলে পাখি উঠে দাঁড়ালো। আস্তে আস্তে জ্যামও ছেড়ে গেল। পাখি গাড়িতে উঠতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। হাসপাতালের সামনে গাড়ি এসে থামতেই পাখি আর রত্না বেগম পিয়াস রহমানকে ধরে ভেতরে নিয়ে গেলেন। মুখে অক্সিজেন মাস্ক, বাম হাতে ক্যানোলা পরানো, শরীর দুর্বল থাকায় স্যালাইন দিয়েছে ডাক্তার। রত্না বেগম পিয়াস রহমানের মাথার কাছে বসে ডান হাত ধরে রেখেছেন। পাখি কিছুক্ষণ বাবার মুখের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল। এখন টাকা কোথায় পাবে সে? জয়ন্তকদারের কাছে চাইবে? সে তো কোনোদিন পাখি ভাবলো, তবু একবার চেয়ে দেখবে। রত্না বেগমকে না বলে সে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সিএনজি নিয়ে বাড়িতে আসলো। দরজা খুলে বাড়িতে ঢুকে দেখলো জয়ন্ত তালুকদার, সাইদা বেগম সোফায় বসে বসে টিভি দেখছেন আর হাসছেন। দেখে মনে হলো তারা অনেক আনন্দে আছে। পাখি মলিন হাসলো তাদের দেখে। এরা তার মামা মামি কই, তার তো বিশ্বাস হয় না। জয়ন্ত তালুকদার পাখিকে দেখে বললেন, জানতাম তুই টাকা চাইতে আসবে, কিন্তু চিন্তা করিস না, আমি তোকে টাকা দিব। জয়ন্ত তালুকদারের কথা শুনে পাখি অবাক হলো। টাকা না চাইতেই টাকা দিতে চাইছে। একটু খুশিও হলো। একজনের বিপদ দেখলে বাইরের মানুষও তো সাহায্য করে, আর এরা তো নিজের। পাখি জয়ন্ত তালুকদারের কাছে এগিয়ে যেতেই জয়ন্ত তালুকদার বলে উঠলেন, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোকে এই বিয়েটা করতেই হবে। করবো আমি বিয়ে, টাকাটা দিন এবার। ওর কি হয়েছে শ্রাবণ? এভাবে কাঁদছে কেন মেয়েটা? কিছু জিজ্ঞেস করেও বলছে না, তুইও না বলে উপরে চলে গেলি। আমাদের তো টেনশন হয়। টেনশন হলে ছোট বোনকে এইভাবে একা বাইরে পাঠাতে না। শ্রাবণ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে উঠল। বড় বোনের কথার জবাব দিয়ে সোফায় ছোট বোন জুইয়ের পাশে গিয়ে বসলো। জুইয়ের দিকে কিছুক্ষণ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থেকে অকস্মাৎ ধমকে উঠে পড়ল, এইভাবে গাধার মতো কাঁদছিস কেন? তোকে বলেছি না বাড়িতে এসে ফ্রেশ হতে? তা না করে গরুর মতো এখানে বসে আছিস কেন? শ্রাবণের ধমক খেয়ে জুইয়ের কান্না তৎক্ষণাৎ থেমে গেল। এই বড় ভাই নামক মানুষটাকে সে ভীষণ ভয় পায়, জমের মতো ভয়। জুই ধমক খেয়েও ওখান থেকে ওঠা দূর, এক ফোঁটাও নড়ল না পর্যন্ত। শ্রাবণ জুইয়ের অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলল। বোনের মাথায় হাত রেখে কণ্ঠস্বর কঠিন করে বলল, নিজেকে নিজেই সেভ করতে হয়, বুঝলি? সবসময় আমি বা অন্য কেউ কিন্তু তোকে বাঁচাতে যেতে পারবো না। রাস্তায় এমন অনেক লোক থাকবে যারা শুধু তামাশা দেখবে, কিন্তু এগিয়ে আসবে না। তাই নিজেকে নিজেই সেভ রাখতে হবে। ওসব কুলাঙ্গার কাপুরুষ লোকদের দেখে ভয় না, বরং শিক্ষা দিতে হয়। আর শিক্ষা কিভাবে দিতে হয় তা বরং তুই ফ্রেশ হয়ে আয়, তারপর বুঝিয়ে দিব। আর বাবা মাকে এসব বিষয়ে কিছু বলতে হবে না, টেনশন করবে শুধু শুধু। জুই মাথা নেড়ে নিজের রুমে চলে গেল। জুই যেতে শ্রাবণ জ্যোতিকাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সম্পূর্ণ ঘটনা শুনে জ্যোতিকার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। আজকে শ্রাবণ না থাকলে তার ছোট বোনটার কি হতো ভাবতে শরীর কেঁপে ওঠে তার। এইটা পড়ুয়া মেয়েটা কিনা বাবার বয়সী 50 বয়স্ক লোকের বাজে দৃষ্টিতে পড়ল। জ্যোতিকার ঘৃণায় গা গুলিয়ে গেল যেন। মানুষ কতটা নিকৃষ্ট, নিজের মেয়ের বয়সী মেয়ের দিকে কিভাবে বাজে নজরে তাকায়। ছি। পিয়াস রহমানকে সেদিনই হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছিল। শরীরের অবস্থা একটু ভালো থাকায় ডাক্তারও আর রাখেনি। এক গাদা ওষুধও লিখে দিয়েছিলেন ডাক্তার। চয়ন তালুকদার ওষুধ কেনার টাকা দিয়েছিলেন, তবুও তার শর্ত রেখে। পাখিও নির্দ্বিধায় সব শর্ত মেনে নিয়েছিল। বর্তমানে পাখি ওষুধ নিয়ে পিয়াস রহমানের কাছে বসেছিল, কিন্তু পিয়াস রহমান ওষুধ মুখে তুললেন না। তার মুখে কেবল একটাই প্রশ্ন, এতগুলো ওষুধ কেনার টাকা সে কোথায় পেল? পাখি অসুস্থ, পিয়াস রহমানকে এসব বিষয়ে বলতে চাচ্ছিল না, কিন্তু পিয়াস রহমান যেন না শুনে ছাড়বেন না। অগত্যা পাখি বলতে বাধ্য হলো। পিয়াস রহমানের কাছ থেকে চোখ ফিরিয়ে মাথা নিচু করে বলল, মামা দিয়েছেন। এমনি এমনি এত টাকা দিল? না, শর্ত দিয়েছেন। কি শর্ত? আমাকে এই বিয়েটা করতে হবে। তুমি রাজি হয়েছ? হ্যাঁ। কেন? পাখি নিশ্চুপ রইল এবার। কি বলবে সে? পিয়াস রহমান মেয়েকে চুপ থাকতে দেখে বললেন, তুমি কি মন থেকে বিয়েটা করতে রাজি? পাখি এবারও নিশ্চুপ রইল। উত্তর হয়ে বেরোলো নয়ন বেয়ে কয়েক ফোঁটা অশ্রুবিন্দু।
পিয়াস রহমান মেয়ের গালে হাত রেখে চোখের জল মুছে বললেন, আমি বিয়েতে না করে দেব মা। তারপর অনেক দূরে চলে যাব, এই বাড়ি থেকে, এই শহর থেকে। কোথায় যাব আব্বা? গিয়ে কোথায় থাকবো, কি খাবো? তার থেকে আমি বিয়েটা করে নিই, তাও আপনাদের অন্তত দুবেলা ভাত জুটবে, থাকার জন্য একটা ছাদ থাকবে। এই ছাদের নিচে থাকার চেয়ে, এই বাড়ির দানা স্পর্শ করার চেয়ে রাস্তায় পচে মরাও অনেক শান্তি রে। পাখি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো, কিন্তু বেহায়া কান্নাগুলো যেন দলা পাকিয়ে বেরিয়ে আসতেই চাইছে, কোনো বাধা মানছে না। পাখি পিয়াস রহমানকে ওষুধ খাইয়ে দ্রুত সেখান থেকে উঠে চলে এলো বাইরে। সে একটু চায় তার বাবা মা সুখে থাকুক, শান্তিতে থাকুক। তার জীবনটা তো পড়েই আছে, উপরওয়ালা চাইলে ভবিষ্যতে তাকে সুখ দিতে পারে, কিন্তু তার বাবা জীবনের শেষ ভাগে এসেও তিনি সুখ পাচ্ছেন না, না পাচ্ছেন একটু শান্তি। এর থেকে কষ্টদায়ক আর কি আছে? সারা বাড়ি বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাজানো হচ্ছে, বিয়ে আরো 2 দিন বাদে। আজকে থেকে বাড়ি সাজানোর কাজ শুরু করে দিয়েছে। এটা পাখির কাছে বেশ অবাক লাগলো। যেখানে পাখিকে তারা দেখতেই পারে না, সেই পাখির বিয়েতে তারা বাড়ি সাজাচ্ছে, এটা যেন তার কাছে বেশ সন্ধিহান মনে হলো। এর পেছনে কি তবে কারণ আছে? থাকলেও কি কারণ? পাখি আর এত কিছু ভাবলো না। চয়ন তালুকদারের রুমের সামনে এসে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে ঢোকার সম্মতি পেয়ে ভেতরে ঢুকলো। চয়ন তালুকদার তখন বেতের চেয়ারে বসে চোখ বন্ধ করেছিলেন। পাখির উপস্থিতি টের পেয়ে চোখ খুললেন। কি বলতে এসেছিস? তাড়াতাড়ি বলে চলে যাবি, আমার এখন বিশ্রামের সময়। আপনি আমার বিয়ে দিচ্ছেন মেনে নিচ্ছি, তবে আমার বিয়ের পরে আমার আব্বা মাকে আপনারা জ্বালাবেন না, অশান্তিতে রাখবেন না, এই কথা আপনি দিতে পারবেন? অবশ্যই পারবো। চয়ন তালুকদারের সোজা স্বীকারোক্তিতে পাখি অবাক হলো ক্ষীণ। পাখির মুখভঙ্গি দেখে চয়ন তালুকদার রহস্যময় হেসে বললেন, তোর বিয়ের পর আমাদের টাকা পয়সার অভাব থাকবে নাকি? তখন আমরাও চলবো রাজার হালে, আর তুইও দেখবি রাজরানী হয়ে থাকবি। এখন আমাদের ভুল বুঝছিস ঠিকই, কিন্তু একদিন ঠিকই এই মামার কথা মনে পড়বে, দেখে নিস। পাখি কথার আগামাতা কিছু বুঝলো না, বলে উঠল, এটা আপনার অনেক লাভ হবে। চয়ন তালুকদার পুনরায় একই ভঙ্গিতে হেসে বললেন, লাভ ছাড়া চয়ন তালুকদার কোনো কাজ করে না। লোভ একদিন মানুষকে ধ্বংস করে দেয় চয়ন তালুকদার, আপনিও একদিন ধ্বংস হবেন, মিলিয়ে নিয়েন। পাখি কিছুক্ষণ নিশ্চুপ থেকে উক্ত কথাটা বলেই রুম ত্যাগ করলো। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। 2 দিনে পিয়াস রহমান বিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার দুর্বল শরীরে দুর্বল কণ্ঠনালী হতে বেরিয়ে আসা কথাগুলো কেউই শোনেনি। পাখিও আশা ছেড়ে দিয়েছিল, পিয়াস রহমানকেও আশা ছেড়ে দিতে বলেছিল। পিয়াস রহমান মেয়ের কথায় আর কথা বাড়াননি। সকাল থেকে বাড়িতে লোকজন আসতে শুরু করেছে। পাখিদের কোনো আত্মীয় থাকলেও নেই, তাই চয়ন তালুকদার আর তাদের কাউকে দাওয়াত করেননি। আশেপাশের পাড়া প্রতিবেশীদের যা হাতে গোনা কয়েকজনকে দাওয়াত করেছেন। সকালে গায়ে হলুদ সম্পূর্ণ হলো পাখির। সকাল করিয়ে দুপুর হতেই পাত্রপক্ষরা চলে আসলো। পাত্রপক্ষ চলে এসেছে শুনে পাখি মলিন হাসলো কেবল। সে নতুন এক জীবনে বাড়া দিতে যাচ্ছে। এই জীবনটা কেমন হবে তার জানা নেই। সুখকর হবে নাকি এর থেকে বেশি দুঃখ এসে হানা দেবে তার জীবনে, কোনটা? উপরওয়ালা কি তার ভাগ্যে সুখ রেখেছে, নাকি সারা জীবন দুঃখে রেখে দিয়েছে? সুখ 2 অক্ষরের ছোট্ট একটি শব্দ। এই 2 অক্ষরের ছোট্ট শব্দটাও সবার জীবনে থাকে না। সুখ আর দুঃখের হিসাব করতে গেলে সবার জীবনে দুঃখটাই হয়তো অধিক পাওয়া যাবে। সুখ যে আসে ক্ষণিকের জন্য, দুঃখ ভোলাতে, কিন্তু পাখির জীবনে সুখ এলো কই? ক্ষণিকের জন্য দুঃখ ভোলাতেও আসেনি। সুখ শব্দটা এই পর্যন্ত তাকে ছুতেই পারেনি, ধরা দিতে পারেনি তার কাছে। তার যে এই সুখ জিনিসটাকে অনুভব করার বড্ড ইচ্ছে, তারও যে একটু সুখী হতে ইচ্ছে করে। বিধাতা হয়তো তাই তার কপালে সুখ লেখেনি। কোলের কাছে লাল রাঙা শাড়িটি অশ্রু জলে ভিজে যুবতব অবস্থা। অচেনা বাড়ি, অচেনা ঘর, অচেনা সব মানুষজন। কিভাবে থাকবে সে? আচ্ছা, এই লোকগুলো কি তাকে আপন করে নেবে নাকি পর করে রাখবে? মায়ের কাছে শুনেছে সে মায়ের শ্বশুরবাড়ির কথা, তার দাদির অত্যাচারের কথা, ননদদের নিত্যদিন খোঁটা দেওয়া, অকট্য বিশ্রী ভাষায় গালি দেওয়ার কথাও শুনেছে। এই বাড়িতে আসার পর তার সাথে কেউ কথা পর্যন্ত বলেনি। তাহলে কি তার সাথেও এসব ঘটবে? এই জন্যই সুখ তার কপালে সত্যি নেই বুঝি? অকস্মাৎ কর্ণপটে শব্দ আসতেই পাখির নাক টানল, ভাবনার ছেদ ঘটল। অজানা এক ভয় জেঁকে ধরল তাকে। হাতের মুঠোয় শাড়ির আঁচল চেপে ধরল। সামনে তাকানোর সাহস তার নেই, তাই স্বামীর মুখশ্রী তার জানা নেই। নামটা শুনেছিল শুধু, তাও এই মুহূর্তে মাথায় আসছে না। এই ঘরে ঢোকানোর আগে কেউ একজন তার কানে কানে নিয়ম টিয়ম বলে দিয়েছিল,
পাখি তার চেহারা খেয়াল করেনি, যা বলেছিল শুধু শুনে গিয়েছে। বর্তমানে তার সেই মহিলার কথা মতো পাখি বিছানা থেকে উঠে দাঁড়ালো। চোখের অশ্রু বাম হাতের সাহায্যে মুছে সামনে তাকালো। চোখ যেন ওখানে স্থির হলো, পলক পড়ল না। হাত নামানো ভুলে বসলো, কেবল অবাক নেত্রে তাকিয়ে রইল শুধু। বেতের চেয়ারে বেশ আয়েসে বসে আছে চয়ন তালুকদার। অধর কোণে তার হাসি লেগে রয়েছে। তর্জনী আর মধ্যমা আঙুলের ফাঁকে একটা সিগারেট জ্বালানো, মাঝে মধ্যেই তা টানছে। পাশে বিছানায় সেলিম আর সাহেদা বেগম বসে আছেন, তাদের মুখেও বিশ্বজয়ের হাসি। সেলিম বাঁকা হেসে বিছানা থেকে উঠে গমগমে গলায় বলল, এতদিনে আপনি একটা কাজের কাজ করেছেন আব্বা। চয়ন তালুকদার ছেলের কথায় হাসলেন। সিগারেটের শেষ অংশটুকুতে টান দিয়ে তার পাশে রাখা অ্যাস্ট্রেতে ফেললেন। নাকে মুখে ধোয়া উড়িয়ে বলে উঠলেন, আমি তো কাজের কাজটাই করলাম আব্বাজান, কিন্তু এবার যে তোমার পালা। চিন্তা করবেন না আব্বা, এবার চেয়ারম্যান আমিই নির্বাচিত হব। তার জন্য যে আমাদের মেয়ে জামাইকে হাত করতে হবে আমার আব্বাজান। আমাদের মেয়ে জামাই। হেসে উঠলেন তিনজন একত্রে। তিনজনের অট্টহাসিতে বাড়িটা কেঁপে উঠল যেন। কোনো বাবা মায়ে চান না তার সন্তান অসুখী হোক বা কষ্টে থাকুক। কোনো বাবা মা তাদের মেয়েকে অজানা একটা ছেলের হাতে নিজের মেয়েকে নিশ্চয়ই তুলে দিতে চাইবেন না। তারাও যে সন্তানের সুখ চান, সন্তান যেটা ভালো থাকবে সেটাই চান। কোনো বাবা মায়ের সন্তানের খারাপ চান না। কিন্তু এদিক দিয়ে রত্না পিয়াস দুজনের যে নিরুপায়। জীবনটাকে আমরা যতটা সহজ ভাবি, জীবনটা কিন্তু ততটা সহজ নয়। জীবন মানে আস্ত একটা যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয়। এদিক দিয়ে রত্না বেগম তার জায়গায় হয়তো ঠিক আছেন, তার স্বামী বা বাঁচবে কয়দিন। আর মেয়ের শহীদ বাড়ি থেকে বেরিয়ে গেলে সে কি টিকতে পারবে? সমাজের নিকৃষ্ট কীটগুলো তাদের টিকতে দেবে? আর অসুস্থ স্বামীরই বা কি করবে, কোথায় যাবে? তার কোনো ঠিক নেই। এর থেকে মেয়েটা কোথাও একটা আশ্রয় পেয়েছে, অসুস্থ স্বামীও একটা ছাদের নিচে আছে, এতে যে তার শান্তি। রত্না বেগম পিয়াস রহমানের শিহরের কাছে বসেছিলেন, নয়নজোড়ায় জলের অস্তিত্ব। পিয়াস রহমান মুখ ঘুরিয়ে রেখেছে তার থেকে। রত্না বেগম হাজার চেষ্টা করেও একটা কথা বের করতে পারেননি পিয়াস রহমানের মুখ থেকে। মেয়ে বিদায় দেওয়ার পর সেই যে চুপ হলো, তারপর আর একটা শব্দ মুখ দিয়ে বের করেনি। রত্না বেগম স্বামীর মাথায় হাত রেখে ভাঙা গলায় বললেন, কথা বলবে না? পিয়াস নিস্তুপ। রত্না আবার একই সুরে ডাকলো। পিয়াস রহমান এবারও মুখ খুললেন না। রত্না বা জোর করে পিয়াসকে তার দিকে ফেরালো। পিয়াসের দৃষ্টি রত্নার মুখপানে পড়তে রত্না হু হু করে কেঁদে উঠলেন। স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে বিলাপ করতে লাগলেন। আমি আমার মেয়ের খারাপ চাইনি, বিশ্বাস করো। ও ওই বাড়িতেই ভালো থাকবে। এই বাড়িতে থাকলে এই মেয়ের বাড়ির মানুষ রূপী জানোয়ার গুলো আমার মেয়েকে ভালো থাকতে দিত না। এখন যদি তারা আমাদের বেরও করে দেয়, আমার কষ্ট নেই। আমার মেয়েটা তো এখন একটা নিরাপদ আশ্রয় পেয়েছে। তুমি ভুল বোঝো না পিয়াস। পিয়াস মৌন থেকে স্ত্রীর পিঠে হাত রাখলো। রত্না বেগমের কান্নার বেগ যেন এবার দ্বিগুণ হলো। সারাটা জীবন তো সে কষ্ট করে গেল, এদের অত্যাচার সহ্য করে গেল। তার মেয়েটা না হয় একটু সুখে থাক, সে তো এটাই চেয়েছিল। চোখের পল্লব কয়েকবার ফেলে হাতের সাহায্যে চোখ জোড়া পরিষ্কার করলো পাখি। এখনো একই ব্যক্তিকে দেখতে পাচ্ছে তার চোখের সামনে। এই সুন্দর চেহারার কুৎসিত মনের লোকটাকে দেখে পাখির দেহখানা যেন ঢলে পড়তে চাইল। যে লোক বাবার বয়সী কারো গায়ে হাত তুলতে পারে, সে কেমন ছেলে হবে পাখির ধারণা আছে। তবে কি এই ছিল তার কপালে? শুষ্ক কপাল আবার ভিজল, গরম তরল এবার ফ্লোর ছুলো। মাথা পাক দিয়ে পড়ে যেতে নিলেই শ্রাবণ পাখিকে ধরে ফেলল। পাখির মুখশ্রীর দিকে তাকিয়ে প্রচন্ড বিরক্ত সহিত বলে উঠল, গায়ে বল নেই নাকি? আমাকে দেখতে ভয়ঙ্কর যে চেহারা দেখেই বাসর না করে অজ্ঞান হয়ে যাচ্ছ? পাখি বিছানায় বসে নিজের শরীর থেকে শ্রাবণের হাত সরিয়ে দেয়। রাগে কষ্টে তার শরীর কাঁপছে। ভালো না বাসুক, তবুও নিজের মামা হয়ে কিভাবে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিল? নিজের মেয়ে হলে পারতো। শ্রাবণ নিজের পরনে শেরওয়ানি খুলে টি শার্ট পরিধান করলো। পাখি মুখ ঘুরিয়ে বসেছিল। শ্রাবণ পাখির সামনে এসে দাঁড়িয়ে বলল, এভাবে মুখ ঘুরিয়ে রেখেছো কেন? স্বামীকে দেখার অধিকার তোমার আছে। পাখি মুখ ফিরে তাকালো শ্রাবণের দিকে, রুষ্ট দৃষ্টিতে তাকিয়ে চিল্লিয়ে বলে উঠল, তাহলে আমার চোখ দুইটার সামনে বসে থাকছেন না কেন? বসে থাকেন, আমি বরং আপনাকে পরাণ জুড়াই দেখি। শ্রাবণ পাখির থুতনিতে হাত রেখে ওর দিকে ঘোরালো। পর মুহূর্তেই পাখিকে ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তুমি মেয়ে, বুঝো কম, চিল্লাও বেশি। সেদিনও চিল্লিয়েছ, কিছু বলিনি। আজকে চিল্লালে
তোমাকে ছেড়ে দিব না।